শেখ হাসিনার শাসনামল ছিল স্বৈরতন্ত্র দুর্নীতিতে ভরপুর। দ্য গার্ডিয়ানকে ডক্টর ইউনুস, বাংলাদেশ ছিল আরেকটি গাজার মতো। হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুলকে উত্তরার বাসায় কুপিয়ে খুন। নরসিংদীতে তুচ্ছ ঘটনার জেরে এক যুবককে হত্যা। সরকারের ব্যর্থতায় ব্যর্থ অপরাধ, দ্রুত নির্বাচন দাবি বিএনপির। গণহত্যার বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জাতীয় নাগরিক পার্টি। সংকট কমেনি বোতলজাত সয়াবিনের অবৈধ মজুদের কারসাজিতে তৎপর কোম্পানিগুলো। দেশের সব রিফাইনারি চালুর দাবি। মাদার ভেসেলের ভ্রাম্যমাণ গুদাম বানিয়ে নিত্যপণ্যের অবৈধ মজুদ ঠেকাতে তৎপর কোস্টগার্ড। 4টি লাইটার জাহাজকে জরিমানা। এগিয়ে চলছে পটুয়াখালী রপ্তানিমুখী পিসেট প্রকল্প। চালু হলে চাঙ্গা হবে উপকূলীয় অঞ্চলের অর্থনীতি, কাজ পাবে 2 লাখ মানুষ। এবং কেন্দ্রীয় চুক্তিভুক্ত 21 ক্রিকেটারের তালিকা প্রকাশ করল বিসিবি। চুক্তিতে না রাখার আহ্বান মাহমুদুল্লাহর, বাদ করলেন সাকিব। দেখছিলেন শিরোনামগুলো সংবাদ সকালে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে বিস্তারিত। হাসিনার শাসনামল স্বৈরতন্ত্র, সহিংসতা ও দুর্নীতিতে পরিপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। এতে বলা হয়, হাসিনা সরকারের সৃষ্ট ভঙ্গুর আইন শৃঙ্খলা, অর্থনীতি সহ সব খাত এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। এটিকে গাজার পরিস্থিতির সঙ্গে তুলনা করেন বাংলাদেশের সরকার প্রধান। সহকর্মী সাদ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব গ্রহণের সময় পুরো বাংলাদেশ ছিল রক্তে রঞ্জিত। শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছেন। সম্প্রতি দি গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে তিনি বলেন, শিক্ষার্থীদের অনুরোধেই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন তিনি। এ সময় বাংলাদেশকে গাজার সঙ্গে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ। গাজার মতো বাংলাদেশে ভবন ধ্বংস করা না হলেও প্রতিষ্ঠান, অর্থনীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধসে পড়ে। শেখ হাসিনার শাসনামল নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না, ছিল দস্যুদের একটি পরিবার। সরকার প্রধানের যে কোনো আদেশই তখন বাস্তবায়ন হতো। ভারতে হাসিনার আশ্রয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত হাসিনাকে আতিথ্য দিলে তা সহ্য করা হবে, কিন্তু দেশকে অস্থিতিশীল করতে প্রচার চালাতে ভারতকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করার অনুমতি দেয়া বিপজ্জনক। সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক ভালো উল্লেখ করে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, উচ্চশিক্ষার আড়ালে এক সেমিস্টারের ফি বাবদ 4 থেকে 500 কোটি টাকা খরচ দেখিয়েছে পাচারকারী। এরকম নানা উপায়ে পাচার হওয়া $234 বিলিয়ন ফেরাতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। সোমবার দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত প্রচেষ্টা নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এরপর দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এই টাকাটা ফেরত আনার জন্য সেটার উপরে আজকে একটা বড় মিটিং হয়। জানান, এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স 11টি কোম্পানি ও স্বতন্ত্র ব্যক্তিকে ধরে প্রাথমিক তদন্ত শুরু করেছে, যাদের মধ্যে আছে শেখ হাসিনা, তার পরিবার ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশেষ আইন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। তিনি আরো জানান, পাচারকারীরা নানাভাবে বিদেশে টাকা পাচার করেছে। একজনের ছেলের টিউশন ফি বাবদ এক সেমিস্টারে 400-500 কোটি টাকা পাচারের তথ্য পাওয়া গেছে। একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা।
মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। এদিকে বিগত সরকারের সিন্ডিকেট শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই বিতরণ জুন জুলাই পর্যন্ত বিলম্বিত করার অপচেষ্টা চালিয়েছে উল্লেখ করে উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এক সপ্তাহের মধ্যে সব পাঠ্য বই বিতরণ শেষ করবে সরকার। এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে। আগামী বছর ঠিক সময়ে পাঠ্য বই পৌঁছাতে মঙ্গলবার থেকেই বই ছাপানোর কার্যক্রম শুরু করা হবে। আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার কাজটা আগামীকাল থেকে শুরু হবে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর উত্তরায় নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেকভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার বিকেলে স্থানীয় হাসপাতালে মরদেহের সুরতহাল করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। উত্তরখান থানার উপপরিদর্শক জাহিদুল হাসান গণমাধ্যমে বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে উত্তরখান এলাকার লেকভিউ হাসপাতাল থেকে শান্তিনগর এলাকায় অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজের ভাইস প্রিন্সিপালের মৃতদেহ উদ্ধার করা হয়। তার মুখমণ্ডল সহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এবার হবিগঞ্জের বানিয়াচংয়ে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার খবরে অসুস্থ হয়ে মারা গেছেন ওই শিশুর বাবা। ধর্ষণের ঘটনায় জড়িত 2 কিশোরকে আটক করেছে পুলিশ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সহকর্মী আমির হামজার প্রতিবেদন, জানাচ্ছেন তুম্পা আফরোজ। রোববার বিকেলে সমবয়সীদের সাথে খেলা করছিল হবিগঞ্জের বানিয়াচংয়ের 6 বছরের শিশুটি। পরিবারের অভিযোগ, শিশুটিকে 10 টাকার লোভ দেখিয়ে বাড়ির কাছে একটি ঝোপে নিয়ে নির্যাতন চালায় 2 কিশোর নোফায়েল ও শামীম। সে সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় অপরাধীরা। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তর করা হয় হবিগঞ্জ 250 শয্যা জেলা সদর হাসপাতালে। রাতেই নোফায়েল ও শামীমকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীর নানি। এর পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আমরা খবর পাইছি 9:30টার দিকে, আমরা 11টার মধ্যে দুজনকে ধরে ফেলছি আর কি। আমরা পরে এজাহারটাও নিছি। এদিকে মেয়ের ওপর নির্যাতনের খবরে অসুস্থ হয়ে পড়েন শিশুটির বাবা। এক পর্যায়ে সোমবার সকালে মারা যান তিনি। শিশু নির্যাতনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। এরা আমরা ফাঁসি চাই, যেমন আর অন্য মানুষ এইগুলা কাজ যেমন না করে, মা বোন সবারই আছে। আজকে সকালে এই অসহায় পরিবারের বাবা যখন মারা যায় শুনে আমরা আরো মর্মাহত হই এবং আমরা আশা করি প্রশাসন এটা দ্রুত ব্যবস্থা নেবে এবং আইনি দ্রুত পদক্ষেপ নেবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। কালকেও ভালোই আছেন, বালা মারছে, খাইছে। তখন যখন বাচ্চার এই ঘটনা শুনছে, ওই বেটা যখন 10 খাইয়ে গেছে, এই যে 10 খাইছেন আর উঠছে না। দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটির অবস্থার সামান্য উন্নতি হয়েছে। এখনো জ্ঞান না ফিরলেও চোখের পাতা নাড়ানোর খবর দিয়েছেন চিকিৎসকরা। এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। এর আগে ধর্ষণের ঘটনায় 4 আসামিকে রিমান্ডে দিয়েছেন আদালত। এদিকে এ ঘটনার বেশ কাটতে না কাটতে রাজধানীর গুলশানে 10 বছরের আরেক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। আলী আকাশের রিপোর্ট। চোখের পাতা নাড়িয়েছে মাগুরার ভুক্তভোগী শিশু, এতেই যেন আশার আলো। তবে এখনো জ্ঞান ফেরেনি তার। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিবিড় পরিচর্যা চলছে শিশুটির। সোমবার দুপুরে এ তথ্য দেন ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা কোনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী তার
স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে দুই-একদিনের মধ্যে। এদিকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন এবং বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার গভীর রাতে শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। 8 বছরের মাগুরার শিশু যখন হাসপাতালে, তখন 10 বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাজধানীর গুলশানে ধর্ষণের শিকার হয় এক মাদ্রাসা শিক্ষার্থী। শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সজল হোসেন পলাশ নামে এক গাড়ি চালককে আটক করেছে পুলিশ। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। গেল 16 বছর দুর্নীতি দুঃশাসনের যুগ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, রাষ্ট্র পরিচালনা করতে ক্ষমতার পরিবর্তন আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে। আর অন্তর্বর্তী সরকারের আইন প্রয়োগের ব্যর্থতায় দেশে অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রকাশনা উৎসবে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। মানুষের ভোটাধিকার হরণের কারণে দেশের রাজনীতিতে শেখ হাসিনার পর্ব শেষ হয়েছে। কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। যদি জনগণের কল্যাণে রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাহলে অবশ্যই যেটা দরকার দেশ হল রাজনৈতিক সরকার। যত তাড়াতাড়ি ওই ধরনের সরকার আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারি, ততই দেশের জন্য মঙ্গল। আদারওয়াইজ আগে যা খারাপ করছে দুর্নীতির মাধ্যমে, এখন দুর্নীতি না করেও কিন্তু খারাপ হবে ভবিষ্যৎ। প্রধান অতিথির বক্তব্যে পতিত স্বৈরাচারের দুর্নীতি অপশাসনের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পাশাপাশি দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি। আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটা যখন দাবি করা হয়, তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই। অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী মহিলা দল। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আইনের শাসন প্রয়োগের ব্যর্থতায় বাড়ছে খুন, ধর্ষণ, ছিনতাইয়ের মতো অপরাধ। অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুষিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুর উন্নত চিকিৎসা ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জানান রিজভী আহমেদ। চেষ্টা করে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের জন্য দ্রুত আন্দোলন শুরু করার কথাও জানান নাহিদ। এইচ হিমেলের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের আহত ও নিহত পরিবারদের নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইফতার পূর্ব আলোচনা সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো,
আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত বিচার ও সংস্কারের রুটম্যাপ ঘোষণা করতে হবে। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনুষ্ঠানে রক্তের বিচার না হওয়া পর্যন্ত যারা নির্বাচনের কথা বলবে তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেন সংগঠনটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান শহীদ ও আহত পরিবারের সদস্যরাও। প্রত্যেকটা সন্তানের জন্য যদি একটা করে ফাঁসি দেওয়া হয়, এই হাসিনা সরকার এবং তার দোষীদের কতবার ফাঁসি দেওয়া দরকার? আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই আমার সন্তানদের বিচার করো। ভাইয়ের বিচার তো খালি শুনতেছি, বিচার হইব, বিচারের আদৌ কোনো গন্ধই পাইতেছি না। অনেক ভাই তো মারা গেছে, ভাই বোন অনেকেই মারা গেছে, কারো বিচারই পাইতেছি না। তবে দেশের যারা সরকার ছিল তারা থাইকে যদি বিচার করে দিয়ে যেতে পারতো, তাহলে এই জিনিসটার একটা নাম থাকতো। ইফতার মাহফিলে হতাহতের পরিবার ছাড়াও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের 6 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে মিরপুর 7 ফিট রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল। অভিযানে কিশোর গ্যাং নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা বাবু, নাজমুল হোসেন সহ কিশোর গ্যাংয়ের মোট 6 জনকে আটক করে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে থানায় অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অবৈধ টাকা পয়সা লেনদেন ও একই রকম অপরাধের জন্য একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানায় সেনাবাহিনী। পরে তাদেরকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর পণ্য বোঝাই জাহাজ সাগরে অলস ভাসছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান শুরু করেছে কোস্টগার্ড। দেশব্যাপী ভোজ্য তেলের ব্যাপক সংকট তৈরি হওয়ায় কোস্টগার্ড এই অভিযান চালাচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে সাগরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানানো হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে নৌ পরিবহন অধিদপ্তর ও কোস্টগার্ড। সহকর্মী AK নাজিমের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। দেশের অভ্যন্তরীণ বিভিন্ন নৌরুট ও বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর সেসব পণ্য নির্দিষ্ট স্থানে যাচ্ছে কিনা তার উপর কঠোর নজরদারি শুরু করেছে কোস্টগার্ড। মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর 72 ঘন্টার মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে সংস্থাটি। লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোজ্য তেল সহ অন্যান্য নিত্যপণ্য গুদামজাত করার বিষয়ে চট্টগ্রাম অঞ্চলে তথ্য পাওয়া গেলেও দেশের বিভিন্ন প্রান্তে এমন ঘটনা ঘটছে বলে জানান নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা। এজন্য 4টি লাইটার জাহাজকে জরিমানা সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তারা। বিভিন্ন অঞ্চলে আমাদের নৌপরিবহন অধিদপ্তরের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই চট্টগ্রাম বন্দর অঞ্চলে যদি দেখেন যে লাইটার ভেসেল ভাসছে, এরকম কোনো সঠিক তথ্য নিয়ে যদি করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। গভীর সমুদ্রে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক পাচার বন্ধ সহ দেশের বিভিন্ন অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীদের নিরাপদে চলাচলে কোস্টগার্ড কাজ করছে বলে জানান কর্মকর্তারা। পাচারের জন্য আমরা সর্বদাই আমাদের যে গোয়েন্দা তথ্য রয়েছে সেই গোয়েন্দা তথ্য নিয়ে থাকি। যেই জাহাজটির বাংলাদেশে পণ্য খালাস করার কথা অথবা বাংলাদেশে পণ্য খালাসের পরে তার যেই অভ্যন্তরীণ নৌ বন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায়, সেটা আমাদের নজরদারিতে চলে আসে। আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করি। দেশের সুনীল অর্থনীতিতে সুরক্ষা প্রদান, সাগরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ সহ বাণিজ্যিক জাহাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সুন্দরবন ও সেন্ট মার্টিনে চলাচলকারী পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ড কাজ করছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। রমজানের শুরু থেকে বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন তেল। কোনো দোকানে পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত দাম। সরকারের কঠোর পদক্ষেপ না থাকায় সুযোগ পেলেই তেলের কৃত্রিম সংকট তৈরি করে গুটি কয়েক ব্যবসায়ী।
ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক বলেন, বিভিন্ন স্থানে তেল মজুদ সহ প্রয়োজনীয় রিফাইনারি না থাকায় কারসাজিতে লিপ্ত অসাধু চক্র। আলিমুজ্জামান সফওয়ানের রিপোর্ট। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মার্কেট কারওয়ান বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রাম সহ সারা দেশে। রমজান এলেই যেন সিন্ডিকেটের থাবা পড়ে নিত্যপণ্যের বাজারে। দেশে পর্যাপ্ত তেল মজুদ থাকলেও এমন হাহাকার প্রতিদিনের। কৃত্রিম সংকট সৃষ্টি করে সরবরাহ কমিয়ে দিয়েছে ব্যবসায়ী সিন্ডিকেট। এতে বোতলজাত সয়াবিন তেল কিনতে গুনতে হচ্ছে বাড়তি দাম। যেন ভোক্তার পকেট কাটার মহা উৎসবে নেমেছে একটি চক্র। প্রথম রোজার থেকে তেল সম্পূর্ণ বাজারে ছিল না, বাজারে পুরো একটা পুরো হাউকাও লেগে গেছে, বাজার সিন্ডিকেট ছিল। তেল তো বাজারে নাই, আর যাওয়া পাওয়া যায় এটা নিতে হইবে ওটা নিতে হইবে, না হলে তেল পাবেন না, এর দামও বেশি। এগুলো সিন্ডিকেট করতেছে বড় বড় ব্যবসায়ীরা, বুঝলেন? ব্যবসায়িকের কারণেই আজকে এই অবস্থা। এটা কিছুদিন আগে দেখলাম যে অনেক তেল স্টক করে রাখছে, ভিতরে দোকানের ভিতরে রাখছে, তেল বাই করে না, তেল নাই, বাজারে তেল পাই না, আবার ঠিকই তেল বের হয়ে আসে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, বড় কোম্পানিগুলো তেল আমদানি করলেও অতিরিক্ত মুনাফার আশায় বাজারজাত করছে না, যার সত্যতা মিলেছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের অভিযানে। লাইটার জাহাজে অবৈধভাবে তেল মজুদ রাখায় 5 জনকে জেল জরিমানা করা হয়। কাঁচপুর ব্রিজ সংলগ্ন বিআরটিএ টার্মিনালে এখানে অভিযান পরিচালনা করে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় 5 জন ব্যক্তিকে নৌ পরিবহন অধ্যাদেশ 1976-এর আওতায় 65,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক বলেন, তেল মজুদের বিষয়টি সত্য। ঘাটতি না থাকলেও বড় কোম্পানিগুলো রিফাইনের নামে সংকট সৃষ্টি করছে। আমদানিকারকদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগও করেন তিনি। চোর শুনে না ধর্মের কাহিনী। কিছু সংখ্যক লোক আসে, তারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, তারা এখন বিপরীত কোনো কিছু করার চিন্তাই করতে পারছেন না। গুটি কয়েক থাকাতে তাদের নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া অতি সহজ হয়। বাজারে সাপ্লাই দিবেন কি না, বা পরিশোধনটা কিভাবে করবেন, দ্রুততাই করবেন না ইত্যাদি। এটাকে বলা হচ্ছে কতিপয়ের বাজার বা অলিগোপলি। দেশে 40টির বেশি তেল রিফাইনারি থাকলেও চালু আছে 5-6টি। তেলের বাজার নিয়ন্ত্রণে সরকারকে এসব পরিশোধনাগার চালুর পরামর্শ দেন ভোক্তা অধিদপ্তর মহাপরিচালক। একটা রিফাইনারি যদি রিপ্লেস করতে এখনই সিদ্ধান্ত নেয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে পটুয়াখালী রপ্তানিমুখী প্রকল্প ইপিজেটের কাজ। বালু ভরাট শেষ হলে বিনিয়োগকারীদের মাঝে প্লট বরাদ্দ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উপকূলীয় অঞ্চলের অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে। কর্মসংস্থান হবে কমপক্ষে 2 লাখ মানুষের। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পটুয়াখালীর আউলিয়াপুরে 1443 কোটি টাকার ইপিজেড প্রকল্পের কাজ দ্রুত চলছে। 2023 সালে শুরু হওয়া প্রকল্পটি 2026 সালে শেষ হবে। 410 একর জমির মধ্যে 130 একরে বালু ভরাট শেষ হয়েছে। 154 পরিবারের জন্য আধুনিক নির্বাসনের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে 2 লাখ মানুষের কর্মসংস্থান হবে। এলাকাবাসী চাকরি, ব্যবসা ও অর্থনীতি উন্নয়নের স্বপ্ন দেখছেন। এখন ইভিজিট হইলে আমরা এই পোলাপান চাকরি বাকরি করবে, আমরা নিজেরা কাজ কাম করবো, এই জন্য আমাকে একটু সুবিধা। দূরের মানুষ এই ভিতরে কাজ কাম করে, আমাকে যদি একটু চাকরি অথবা আমাকে যদি কোনো মোটামুটি কাজে যেতে নিয়োগ দেওয়া যাইতে, তাহলে আমরা ফ্যামিলি লিয়ে চলতে পারতাম। আমরা যদি কোনো কাজ বা ছেলেমেয়েরে দিতে পারি, ছেলেমেয়ে কোনো চাকরি পায় এবং আমরা কোনো কাজকর্ম করতে পারি, এই রকমের আশাবাসা আমাদের আছে। জায়গায় মিল ফ্যাক্টরি হবে, আমাদের অনেক ছেলেপেলের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে বিভিন্ন বিনিয়োগকারী উদ্যোক্তারা আগ্রহ দেখিয়েছেন এবং গ্যাস বিদ্যুৎ সহ সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন। প্লটের সাথে সাথে আমাদেরকে যদি এখানে বিশেষ করে গ্যাস কানেকশন, বিদ্যুতের কানেকশন এবং ফুল লেন রাস্তা, পাশাপাশি রেল লাইনের যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে আমরা অত্র এলাকায় শিল্প প্রতিষ্ঠান করতে আমরা আগ্রহী আছি। এখানে প্লট আমরা নিজেরাও উপকৃত হব এবং এলাকার লোকজনও অনেক উপকৃত হবে। আগামী 6 মাসের মধ্যে পুরো বালু ভরাটের কাজ শেষ হবে বলে আশা করেছেন কর্তৃপক্ষ। ইনশাআল্লাহ এই 6 মাসের মধ্যে এই পুরো প্রকল্পের মাটি ভরাট কাজ শুরু হয়ে যাবে, শেষ সমাপ্ত হবে। আগামী 1 বছরের মধ্যে আমরা এই ইনভেস্টরদের কাছে প্লট বরাদ্দ দিয়ে ইনশাআল্লাহ আমরা আশা করছি। ইপিজেডকে বিনিয়োগ বান্ধব করতে সড়ক উন্নয়ন সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সচিব। যারা ঢাকার আশেপাশে ব্যবসা করতে চান তাদেরকে এখানে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করব। কিছুদিনের মধ্যে এই এরিয়া ওই রকম
জনবহুল হয়ে যাবে এবং এই এলাকার প্রচুর লোকের কর্মসংস্থান হবে। প্রকল্পটিতে বেবজার নিজস্ব তহবিল থেকে ৩৩৮ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১,১০৫ কোটি টাকা ব্যয় হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। কালের সাক্ষী মৌলভীবাজারের কুলাউড়া পৃথিমপাশা নবাববাড়ি জামে মসজিদ। প্রায় ২০০ বছর ধরে শিয়া সুন্নি মাযহারের অনুসারীরা এই মসজিদে একত্রে নামাজ আদায় করেন। দুই মাযহারের মত পার্থক্য থাকলেও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এই মসজিদটি। মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাইকোটির প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুসলিম বিশ্বে শিয়া সুন্নি মতভেদ থাকলেও মৌলভীবাজারের পৃথিমপাশা নবাববাড়ি জামে মসজিদ ভ্রাতৃত্ববোধ ধরে রেখেছে যুগের পর যুগ। এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি শান্তিপূর্ণ সহ অবস্থানে নামাজ আদায় করে থাকেন দুই মতবাদের অনুসারীরা। মৌলভীবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটির কারুকার্যই বলে দেয় এটি মোগল স্থাপত্য শৈলীতে নির্মিত। ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে নির্মাণ শৈলী টেরাকোটা ফুল ও লতাপাতার নকশায় পরিপূর্ণ। নবাব বাড়ির লোকজন শিয়া মাযহাবের অনুসারী হলেও তাদের পারিবারিক মসজিদে সুন্নি মাযহাব অনুসারীদের জন্য নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে। মসজিদে শান্তিপূর্ণভাবেই সবাই নামাজ আদায় করে জানান এলাকাবাসী। সাম্প্রদায়িক হিসাব অনুযায়ী এরা একই সাথে এখানে বসবাস করে আসছে এবং এই মসজিদে নামাজ আদায় করতেছে। ৫ ওয়াক্তের নামাজ সবসময় শিয়া সুন্নি আলাদা আলাদা হয়ে যায়। মসজিদে আলাদা আজান ও নামাজ আদায় করা হয়। যাবতীয় খরচ বহন করা হয় নবাব বাড়ি থেকেই। তো নবাবাড়ির পক্ষ থেকে দুজনে নবাবাড়ির পক্ষ থেকে ইমাম সাহেবরে এবং মৌলানা সাহেবরে তারা রাখছে। তাদের যে বেতন যা আছে তারা সব তারা দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই এখানে আসেন পর্যটকরা। শিয়া সুন্নি মাযহাবের ভ্রাতৃত্ববোধ দেখে মুগ্ধ তারা। এলাকায় শুনেছি যে এখানে অনেক সুনাম, তো যার কারণে আমি এখানে আজকে এই মসজিদে নামাজ পড়ার জন্য এসেছি। সময়ের গতিধারায় অনেক কিছুর বদল হলেও নবাব পরিবারে ঐতিহ্য বদলায়নি বলে জানান নবাব আলী আব্বাস খান। পরিবারের যারা সদস্য ছিলেন, আত্মীয় স্বজন ছিলেন, তারা যাতে এখানে নামাজ পড়তেন তার জন্যই হয়তো পূর্বপুরুষরা এটা নির্মাণ করেছিলেন। একাধিকবার সংস্কার করা হলেও মোগল আমলের স্থাপত্য শৈলীতে স্থাপনাটি দর্শনার্থীদের নজর কাড়ছে যুগ যুগ ধরে। নিউজ ডেস্ক, দেশ টিভি।